ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির একটা পিওয়াইকিউ সেট নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই পরীক্ষাটি হয়েছিল তোমার 30শে ডিসেম্বর 2021। 30শে ডিসেম্বর 2021, ঠিক আছে? তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা কি রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান কবে চালু হয়? দেখো, আমি উত্তর বলার আগে তোমরা যদি উত্তরটা কমেন্ট বক্সে দাও এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের যে প্র্যাকটিস সেটা ভালো হবে, কারণ এই ক্লাসগুলো করার মূল উদ্দেশ্য প্র্যাকটিসটাকে বাড়ানো, ঠিক আছে? তো দেখো, অপশানগুলো কি কি রয়েছে: 15ই আগস্ট 2014, 2nd অক্টোবর 2015, 2nd অক্টোবর 2014, নাকি 15ই আগস্ট 2015। তো দেখো, স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে কি একটা মিশন, যে মিশনের মাধ্যম দিয়ে বা যে অভিযানের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চেয়েছিলেন, যে আমাদের দেশটাকে পরিষ্কার রাখতে, ঠিক আছে, পরিচ্ছন্ন রাখতে। তো এটা লঞ্চ হয়েছিল কবে, চালু হয়েছিল তোমার 2nd অক্টোবর 2014। 2nd অক্টোবর 2014। এই যে 2রা অক্টোবর বা 2nd অক্টোবর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেশের দুজন মহান ব্যক্তির জন্মদিন। একটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, অনেকেই হয়তো জানে না এই এই ডেটটা। আর একটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধী, এটা তো সবাই সবাই জানো, ঠিক আছে। লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এরপর দেখো, আমরা আমাদের কেন্দ্র সরকারের কয়েকটা গুরুত্বপূর্ণ যোজনা বা অভিযান নিয়ে দেখব, যেগুলো পরীক্ষাতে আসে। দেখো, প্রথমে আমরা একটা সব থেকে পুরাতন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা যোজনা নিয়ে দেখব। প্রথমে যে নামটা হচ্ছে সেটা হচ্ছে মনরেগা, ঠিক আছে? তোমরা এগুলো নোট করে নিও, ঠিক আছে? মনরেগা। দেখো, এটা সম্পূর্ণ নামটা কি? মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে বা এই যোজনার মাধ্যমে কি করা হয়েছিল, যে 100 দিনের কাজ সেটা দেওয়া হয়, ঠিক আছে? এখনো জানো তোমরা 100 দিনের কাজ দেওয়া হয়। দেখো, 2005 সালে 2005 সালে একটা যোজনা নিয়ে আসা হয় যার নাম হচ্ছে নারেগা, ঠিক আছে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। কত সালে আসে? 2005। পরবর্তী ক্ষেত্রে 2009 সালে, ঠিক আছে, 2009 সালে এটার নাম পরিবর্তন করে কি করা হয়, মনরেগা, এবং এখানে কি 100 দিনের কাজ দেওয়া হয়। এগুলো বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো আরো কয়েকটা। প্রথমে একটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2015 সালে লঞ্চ হয়েছিল। নেক্সট, পিএম বিশ্বকর্মা, এটা তোমার 2023-এ লঞ্চ হয়েছে। নেক্সট কি রয়েছে, মুদ্রা যোজনা, পিএম মুদ্রা যোজনা, এটা এসছে তোমার 2015-তে, ঠিক আছে। 4 নম্বরে কি রয়েছে তোমার, স্টার্ট আপ ইন্ডিয়া, এটা জানো কিসের জন্য, নতুন করে যাতে সবাই ব্যবসা করে তার কারণে, 2016। আচ্ছা, তারপর কি রয়েছে, আয়ুষ্মান ভারত, আমাদের স্বাস্থ্য সাথী কার্ডের মতো, বুঝতে পেরেছো তো? এটা এসেছে তোমার 2018 সালে। তারপর একটা হচ্ছে জন ঔষধি,
জন ঔষধি যোজনা 2008। 7 নাম্বার হচ্ছে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা এসছে তোমার 25শে সেপ্টেম্বর 2014। মেক ইন ইন্ডিয়া মানে কি, ভারতের সবকিছু নিজস্ব তৈরি করব, এরকম একটা প্রকল্প হচ্ছে মেক ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে? কি বলা রয়েছে? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। পার্ট 1 মানে ভাগ 1 নাকি ভাগ 2, ভাগ 3 নাকি ভাগ 4? দেখো উত্তরটা তোমরাও দেওয়ার চেষ্টা করো। আমাদের যে মৌলিক অধিকার, প্রত্যেকটা ব্যক্তির তো কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে ভারতীয় হিসাবে, তো সেগুলো আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানের ভাগ নাম্বার 3, ঠিক আছে। 3 নাম্বার ভাগে আলোচনা করা হয়েছে। আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার কত? 12 থেকে 35, ঠিক আছে। এটাকে বলা হয় ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা। কি বলা হয়? ম্যাগনা কার্টা। আচ্ছা, যদি বলা হয় ফান্ডামেন্টাল যে আমাদের রাইট বা মৌলিক অধিকার রয়েছে, এগুলো আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? সেটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছ থেকে আমরা নিয়েছি। এবং ভাগ 3-এ এই মৌলিক অধিকারটা রয়েছে। এই ভাগ 3-এ দেখবে আমাদের যে অরিজিনাল সংবিধান, সেখানে দেখবে একটা ছবি আঁকা রয়েছে। সেটা ছবিটা কিসের? যে রাম, লক্ষ্মণ এবং সীতা, ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা তারা একসাথে অযোধ্যায় ফিরে আসছে, এই ছবিটা লেখা রয়েছে, মানে আঁকা রয়েছে আর কি, ঠিক আছে। এই যে পার্ট 1, পার্ট 1-এর কি নাম? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। মানে আমাদের দেশে যে আর্টিকেল 1 থেকে 4, আমাদের সংবিধানের আর্টিকেল 1 থেকে 4, মানে এখানে আমাদের দেশের রাজ্য এবং আমাদের যে কেন্দ্র সরকার, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, আর্টিকেল নাম্বার 11 থেকে কত? সরি, 5 থেকে 11, 5 থেকে 11, ঠিক আছে। আর 12 থেকে 35 হচ্ছে ম্যাগনা কার্টা। আর পার্ট 4 হচ্ছে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নীতি নির্দেশমূলক তত্ত্ব, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 36 থেকে 51। আচ্ছা, এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা শর্ট ফর্মে ডিপিএসপি বলি, এটা কোথা থেকে নিয়েছি? আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা নিয়েছি। এর সাথে আরো একটা পার্ট নিয়ে আলোচনা করে দিই তোমাদের সাথে, সেটা হচ্ছে পার্ট 4A, ঠিক আছে, ভাগ 4-এর এ। এটা মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে 44তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 44তম সংবিধান, সরি 42তম সংবিধান সংশোধন 1976 এর মাধ্যমে যুক্ত করা হয়। এবং এখানে একটা নতুন আর্টিকেল যুক্ত করা হয়, সেটা হচ্ছে আর্টিকেল 51-এর এ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য, ঠিক আছে। এই যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, আমরা এটা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি জানো? এগুলো নিয়েছি আমরা তোমার ইউএসএসআর, রাশিয়ার সংবিধান থেকে। এবং মৌলিক কর্তব্যকে আমাদের সংবিধানে যুক্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যার নাম হচ্ছে সর্দার সোয়ান সিং কমিটি, সর্দার সোয়ান সিং কমিটি। এই কমিটির পরামর্শেই 42তম সংবিধান সংশোধন 1976-এর মাধ্যমে আমাদের সংবিধানের ভাগ 4A যুক্ত করা হয় এবং আর্টিকেল 51 যুক্ত করা হয়। আমাদের যে মূল সংবিধান, সেখানে ছিল 10টা ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। পরবর্তী ক্ষেত্রে 86তম সংবিধান সংশোধন 2002-এর মাধ্যমে কি করা হয়? আরো একটি
ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয় এবং সেখানে বলা হয় কি যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি এডুকেশন দেওয়াটা যারা অভিভাবক তাদের কর্তব্য। এই একই সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটা আর্টিকেল যুক্ত হয়, আর্টিকেল 21 এর এ, যেটা রয়েছে আমাদের মৌলিক কর্তব্যে, ঠিক আছে, মৌলিক অধিকারে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা পয়েন্ট একটু মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, নিচের কোনটি পূর্ববর্তী অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের ধরন? কথাকলি, কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি। দেখো, অন্ধ্রপ্রদেশ কথাকলি কোথাকার? কথাকলি হচ্ছে তোমার কেরালার ডান্স। এটা হচ্ছে কেরালা। কেরালার আরো একটা ডান্স আছে, সেটা হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম, ঠিক আছে। কত্থক আমাদের উত্তর ভারতের, বিশেষ করে এটা তিনটা ঘরানা রয়েছে। তিনটা ঘরানা বলতে কি তিনটা স্টাইল। একটা হচ্ছে জয়পুর ঘরানা, একটা হচ্ছে লখনৌ ঘরানা, আর একটা হচ্ছে বেনারস। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তাহলে কি পড়ে রইল? কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের একটা ডান্স, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, এটা কুচিপুড়ি নাম কেন জানো? কারণ এটা অন্ধ্রপ্রদেশের কুচেলপুরম, ঠিক আছে, কি নাম জায়গাটা? কুচেলপুরম বা কুচেলাপুরম, এই নামের একটি গ্রাম থেকে উৎপত্তি হয়েছে এই ডান্সের, তার জন্য এটার নাম হচ্ছে কুচিপুড়ি। এই ডান্সের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে থাল নৃত্য। অনেক সময় এই কুচিপুড়ি ডান্স যারা করে তারা কি করে, এইখানে পায়ে একটা থালা রাখে, যেটা বলা হচ্ছে থাল, সেই থালার উপর ডান্স করে, তার জন্য এটাকে বলা হয় থাল নৃত্য। ঠিক আছে, এরপর আমরা কুচিপুড়ি ডান্সের কয়েকজন বিখ্যাত আর্টিস্ট মানে বিখ্যাত ডান্সারের নাম দেখব, যেগুলো পরীক্ষায় আসে, একটু নোট করে নিও। প্রথমে হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রাধা রেড্ডি, আর একটা হচ্ছে তোমার রাজা রেড্ডি। এই রেড্ডি টাইটেল যেগুলো পাবে সেগুলো সব কুচিপুড়ি, ঠিক আছে। আর একটা হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী, এই নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিদ্ধেন্দ্র যোগীকে বলা হয় কুচিপুড়ি ডান্সের আদি গুরু। কি বলা হয়? আদি গুরু বলা হয়। আর কি রয়েছে? আরেকটা হচ্ছে বেদান্ত সত্যনারায়ণ শর্মা, বেদান্ত সত্যনারায়ণ শর্মা। আচ্ছা, তোমাদেরকে আগের ক্লাসে যামিনী কৃষ্ণমূর্তির অটোবায়োগ্রাফিটা বলেছিলাম, ঠিক আছে, ওইটা একটু কমেন্ট করে জানাও তো, দেখি তোমাদের কেমন মনে আছে। নেক্সট, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? কোলেরু হ্রদ বা লেক যেটাকে বলা হয়, ঠিক আছে, কোথায় অবস্থিত তোমরা বলো এটা। তো দেখো, কোলেরু হ্রদ, আশা করি যে সময়টা দিচ্ছি তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। দুটা নদীর মাঝখানে অবস্থিত, একটার নাম হচ্ছে গোদাবরী, আর একটা হচ্ছে কৃষ্ণা। এই দুটা নদীর মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ। আচ্ছা, যদি বলা হয় যে ভারতের সবচেয়ে বড়
মিষ্টি জলের হ্রদ কোনটি? মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে, মিষ্টি লিখে দিই পুরাটা, না হলে তো আমরা হয়তো আবার মিষ্টি ভেবে রাখবে। মিষ্টি জলের হ্রদ কোনটা? তার নাম হচ্ছে উলার। ঠিক আছে, সব থেকে যখন বলা হয় মিষ্টি জল বা স্বাদু জল বা ফ্রেশ ওয়াটার, সেটা হচ্ছে উলার লেক। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? জম্মু এবং কাশ্মীর, জম্মু কাশ্মীর। যদি বলা হয় সব থেকে বড় লবণাক্ত, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? উড়িষ্যা। আচ্ছা, যদি বলা হয় যে সব থেকে ছোট হ্রদ কোনটি? সেটা হচ্ছে সুরসাগর। এটা কোথায় অবস্থিত? গুজরাট। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট দ্বারা সৃষ্ট হ্রদ ভারতে, ঠিক আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে লোনার। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। এই চারটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হ্রদ বা লেকের ক্ষেত্রে। উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট মানে কি? একটা সময় কি হয়েছিল, একটা উল্কাপিণ্ড মহারাষ্ট্রের উপর পড়েছিল, সেটা গর্ত হয়ে গিয়ে পরে একটা হ্রদ সৃষ্টি হয়েছে, যেটার নাম হচ্ছে লোনার হ্রদ। ঠিক আছে, নেক্সট, সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করেন কে? নরেন্দ্র মোদী, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী নাকি জওহরলাল নেহেরু? সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, সোনালী চতুর্ভুজ, এটা চালু করেছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। তিনি কি বলেছিলেন? জয় জয় কিষান, ঠিক আছে, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। দেখো, জয় জওয়ান জয় কিষান দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী, আর ইনি কি দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। ঠিক আছে, এই উক্তিটা কে দিয়েছিলেন? অটল বিহারী বাজপেয়ী। এবং তিনি এই যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ, এটাকে চালু করেছিলেন। সোনালী চতুর্ভুজ কি? চারটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, যেটা আমাদের চারটা বড় বড় শহর, আমাদের দেশের চারটা শহরকে কানেক্ট করছে। দেখো, তোমরা সাইডে যে ছবিটা আছে সেখানে দেখলেই বুঝতে পারবে। দেখো, আমাদের চারটা বড় বড় শহর কি? দিল্লি রয়েছে, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই। ভারতবর্ষের চারটা সব থেকে বড় যে শহর, সেটা হচ্ছে এই চারটা শহর। ঠিক আছে, তো দিল্লি থেকে মুম্বাই যে হাইওয়েটা কানেক্ট করছে তার নাম কি? তার নাম হচ্ছে NH8। NH8, ঠিক আছে। ঠিক একইভাবে মুম্বাই থেকে চেন্নাই, এই রুট মুম্বাই টু চেন্নাই, ঠিক আছে, কানেক্ট করছে কে? মুম্বাই থেকে চেন্নাই, NH4। NH4। চেন্নাই টু কলকাতা, চেন্নাই টু কলকাতা, এটা কানেক্ট করেছে কে? এটা করেছে তোমার NH5। আর দিল্লি টু কলকাতা বা কলকাতা টু দিল্লি, এটা হচ্ছে NH2। তার অর্থ কি? তার অর্থ, তোমরা যদি সাদা পেজের ওপর এই একই ছবি আঁকো, দেখবে একটা চতুর্ভুজের মতো দেখতে পাবে। তার জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। কোন কোন চারটা হাইওয়ে? দিল্লি টু মুম্বাই, দেখো, দিল্লি টু মুম্বাই, মুম্বাই টু চেন্নাই, চেন্নাই টু কলকাতা, আবার কলকাতা টু দিল্লি। এই যে হাইওয়ে NH8, NH4
NH5 আর একটা হচ্ছে NH2। এই চারটা ন্যাশনাল হাইওয়েকে একত্রে কি বলা হয়? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। বুঝতে পেরেছো? চারটা হাইওয়ে চারটা বড় বড় শহরকে যুক্ত করেছে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি তোমাদেরকে বলা হয় যে বর্তমানে ভারতে টোটাল ন্যাশনাল হাইওয়ে কটি রয়েছে? ন্যাশনাল হাইওয়ে আজকের দিনে দাঁড়িয়ে কটি রয়েছে? 599টি, 599। ঠিক আছে, তার মধ্যে সব থেকে বড় যে ন্যাশনাল হাইওয়ে সেটা হচ্ছে NH44, যেটা তোমার জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী, শ্রীনগর টু কন্যাকুমারী। ঠিক আছে, শ্রীনগর টু কন্যাকুমারী, একদম নর্থ থেকে সাউথে, মূল ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণে যে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করেছে তাকে বলা হচ্ছে তোমার NH44। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় যে আমাদের দেশের ওয়েস্ট থেকে ইস্ট, পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব কে কানেক্ট করেছে, সেটা হচ্ছে তোমার NH27। NH27 শিলচর থেকে পোরবন্দর। ঠিক আছে, NH27। তাহলে কি উত্তর দক্ষিণে হচ্ছে NH44 শ্রীনগর টু কন্যাকুমারী, আর পূর্ব পশ্চিমে রয়েছে তোমার NH27 পোরবন্দর টু শিলচর বা শিলচর টু পোরবন্দর। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ, মনে রেখো। নেক্সট, সার্ক সমঝোতা সদস্য কতজন? 7 জন, 10 জন, 12 জন, নাকি 8 জন? দেখো সার্ক, যার সম্পূর্ণ নামটা কি আগে দেখো। সার্ক, SAARC, সম্পূর্ণ নাম হচ্ছে তোমার সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, তো সার্কের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 8টি। কটি? 8টি। দেখো কে কে, আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ এবং নেপাল। ঠিক আছে, এই 8টা দেশ হচ্ছে তোমার সার্কের সদস্য। তার মধ্যে আফগানিস্তান হচ্ছে নবীনতম। নবীনতম। বোঝা গেছে? সার্কের স্থাপনা কবে হয়? এটা হয়েছে তোমার 1985 সালে, 1985-এ। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। নেপাল। কিন্তু বর্তমানে সার্কের ঠিক কোনো কাজ আছে বলে আমার মনে হয় না, মানে কোনো কাজই নেই। ঠিক আছে, নেক্সট, বট গাছের বোটানিক্যাল নাম কি? বট গাছের বোটানিক্যাল নাম কি বলো? দেখো বট গাছের বোটানিক্যাল নাম হচ্ছে ফাইকাস বেঙ্গালেনাসিস। ফাইকাস বেঙ্গালেন্সিস। ঠিক আছে, বেঙ্গালেন্সিস, এটা হচ্ছে তোমার বট গাছের রাসায়নিক নাম। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ধান। এটা তো বট গাছের আমরা দেখলাম, হ্যাঁ। পরীক্ষা দেখবে ধানটা অনেকবার আসে। ধানের রাসায়নিক এই বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম কি? ওরাইজা সেটিভা। আর গমের গমের রাসায়নিক নাম হচ্ছে তোমার ট্রিটিকাম। ট্রিটিকাম। ঠিক আছে, ট্রিটিকাম।
কে একটি কোষ আবিষ্কার করেন? প্রথম কোষ কে আবিষ্কার করেছিল? থিওডর সোয়ান, ম্যাথিয়াস স্লেডেন, রবার্ট হুক নাকি গলগি? দেখো, প্রথম যে কোষ সেটা একটা মৃত কোষ এবং একটা গাছের ছাল থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। কে খুঁজে পেয়েছিল? তার নাম হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, কে খুঁজে পেয়েছিল? রবার্ট হুক। আচ্ছা, যদি বলা হয় প্রথম জীবিত কোষ, কে আবিষ্কার করেছিল? তার নাম হচ্ছে লিওয়েন হক। হক, ঠিক আছে। হুক হচ্ছে মৃত কোষ আর লিওয়েন হক হচ্ছে জীবিত কোষ। বুঝতে পেরেছো? এরপর দেখো, সোয়ান এবং স্লেডেন এই দুজন মিলে কি দিয়েছিল? সেল থিওরি। সেল থিওরিটা দিয়েছিল। ঠিক আছে, এরপর দেখো, আমরা কোষের খুব ডিটেলসে যাচ্ছি না, সেটা বায়োলজির ক্লাস। যেহেতু আজকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, কয়েকটা প্রশ্ন দেখো। যদি বলা হয় সব থেকে বড় কোষ কি? দেখো, সব থেকে বড় কোষ কি? বিগেস্ট, একটা অ্যানিমেলের মধ্যে, মানে সমস্ত প্রাণী জগতে, আর একটা হচ্ছে হিউম্যানের মধ্যে, মানুষের মধ্যে। দেখো, যদি বলা হয় সমস্ত প্রাণী জগতের মধ্যে সব থেকে বড় কোষ কি, সেটা হচ্ছে অস্ট্রিচের ডিম। অস্ট্রিচের ডিম। আর মানব দেহের মধ্যে হচ্ছে ওভাম। দেখবে যে মহিলাদের যখন পিরিয়ডস চলে, তো তাদের কি হয়? ওভারির থেকে ওভাম গুলো বেরিয়ে আসে। ঠিক আছে, তো ওই যে ওভাম, যেটাকে বলা হচ্ছে ডিম্বাণু, বাংলায় কি বলা হয়? ডিম্বাণু। যেটা ডিম্বাশয় থেকে বার হয়, ডিম্বাণু। তো ডিম্বাণুটা কি? মানব দেহের সব থেকে বড় কোষ। আচ্ছা, যখন ছোটর কথা বলা হবে, স্মলেস্ট, তো সব থেকে ছোট কি? একটা অ্যানিমেলের করতে হচ্ছে মাইকোপ্লাজমা। আর জীব দেহের মধ্যে, মানে মানব দেহের মধ্যে হচ্ছে মেল গ্যামেট, শুক্রাণু। ঠিক আছে, এগুলো হচ্ছে মানব দেহের মধ্যে সব থেকে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। আচ্ছা, যদি বলা হয় সব থেকে লম্বা, লংগেস্ট, সেটা হচ্ছে নিউরন। ঠিক আছে, নিউরন হচ্ছে সব থেকে বড় কোষ। এরপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে ডিএনএ কে খোঁজ করেছিল? ফাউন্ডার। এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ডিএনএ এর ফাউন্ডার কে? পরবর্তী প্রশ্ন, কে ডক্টরাইন ল্যাবস তৈরি করেছিলেন? দেখো, এটা গুগল ট্রান্সলেটের জন্য একটু ভুল হয়েছে। ডক্টরাইন ল্যাবসি বা সত্য বিলোপ নীতি। কি? সত্য বিলোপ নীতি। ঠিক আছে, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌজি, জেনারেল ডায়ার, লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ। দ্য ডক্টরাইন অফ লেপসি কে আবিষ্কার করেছিল বা কে তৈরি করেছিল? সত্য বিলোপ নীতিটা কি ছিল? নিজে, মানে কোনো একটা সাম্রাজ্যের অধিকার নিজের থেকে ইংরেজদের হাতে চলে আসা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসা। তার কারণটা কি? দুটো কারণ। এক, হয় সেই রাজ্যের মধ্যে ভালো শাসন ব্যবস্থা নেই বা কুশাসন দেখা দিয়েছে। আরেকটা কি? যদি সেই রাজ্যের যে বর্তমানে রাজা রয়েছে তার কোনো নিজের রক্তের পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যের রাজত্বটা চলে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এটা হচ্ছে সত্য বিলোপ নীতি, যেটা প্রচলন করেছিল কে? ডালহৌজি। ঠিক আছে, ডালহৌজি এটাকে প্রচলন করেছিল। ডালহৌজির যে কার্যকাল, সেটা হচ্ছে তোমার 1884 থেকে 1848 থেকে 1848 থেকে 1848 থেকে কতদিন? 56। সত্য বিলোপ নীতিটা এই মাঝেই চালু হয়। দেখো, সত্য বিলোপ নীতির মাধ্যমে সর্বপ্রথমে ডালহৌসি যে রাজ্যটাকে গ্রাস করেছিল বা কেড়ে নিয়েছিল, সেটা হচ্ছে সাতারা। কত সালে? 1848 সালে। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নটা পড়ে সেটা মনে রাখবে 1856 সালে
এই সত্য বিলোপ নীতির মাধ্যমে অবধের যে রাজ্য সেটাকে কেড়ে নিয়েছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন অবধের নবাব কে ছিল? নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। আচ্ছা, কারণ কি দেখ, কারণটা কি দিয়েছিল? কুশাসন, মানে ভালো শাসন নেই, কুশাসন। ঠিক আছে, এরপর দেখো ডালহৌজি। ডালহৌজিকে বলা হয় তোমার ভারতীয় রেলওয়ে ব্যবস্থার জনক। ভারতীয় রেল ব্যবস্থার জনক, কারণ তার সময়ে 1853 সালে বোম্বে টু থানে, বোম্বে টু থানে প্রথম রেলপথ বা প্রথম ট্রেন চলেছিল কত কিলোমিটার? 34 কিলোমিটার প্রথম ট্রেন চলেছিল। কার সময়? ডালহৌজির সময়। ঠিক আছে, তাহলে ডালহৌজিকে নিয়ে আমরা জেনে গেছি যেগুলো আমাদের জানার দরকার। এরপর আমরা লর্ড হেস্টিংসকে নিয়ে দেখব। হেস্টিংসের যে সময়কাল সেটা হচ্ছে 1813 থেকে 1823। দেখো, হেস্টিংস দুজন আছে, একটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর একটা হচ্ছে লর্ড হেস্টিংস। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, আমাদের বাংলার যে লাস্ট গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তার সময়কালটা ছিল 1772 থেকে তোমার 1785। বাংলার শেষ গভর্নর। বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেলও ছিল ওয়ারেন হেস্টিংস। এরপর লর্ড হেস্টিংসকে নিয়ে কয়েকটা জিনিস দেখো। তিনি এই লর্ড হেস্টিংসের সময়ে 1816 সালে, ঠিক আছে, 1816 সালে একটা সন্ধি হয় যেটাকে বলা হচ্ছে সুগৌলির সন্ধি। সুগৌলি সন্ধি। এই সন্ধির মাধ্যমে যে অ্যাংলো নেপালি যুদ্ধ, অ্যাংলো নেপালি ওয়ার, ঠিক আছে, অ্যাংলো নেপালি যে যুদ্ধ সেটাকে সমাপ্ত হয়েছিল তোমার সুগৌলির সন্ধির মাধ্যমে। এবং সেই সময় কে ছিল? লর্ড হেস্টিংস। 1813 থেকে 1826। সন্ধিটা কার কার মধ্যে হয়েছিল যদি প্রশ্ন পড়ে সুগৌলির সন্ধি? তাহলে মনে রাখবে লর্ড হেস্টিংস আর একটার নাম হচ্ছে গোর্খা। এই দুজনকার মধ্যে এই সন্ধিটা হয়। এরপর হচ্ছে ক্লাইভ। আচ্ছা, এই দুটো আপাতত তোমরা মনে রাখো, এই দুটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু নোট করে নিও ক্লাসটা। দেখো, ক্লাস করতে করতে যদি নিজে নোট করো তাহলে কিন্তু সেটা বেশি মনে থাকবে। ঠিক আছে, নেক্সট, বলের এসআই একক কি? আশা করি সকলেই জানো এটা কি। পাস্কাল, নিউটন নাকি ডাইন? তো বলের এসআই একক, ঠিক আছে, একক হচ্ছে কি? নিউটন। আর পাস্কাল হচ্ছে তোমার চাপের একক। নেক্সট, একটি দ্রবণ চক পাউডারের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস দেয় যা চুন জল দুধে পরিণত হয়। দ্রবণটিতে ড্যাশ থাকে। কি বলছে? একটি দ্রবণ চক পাউডারের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস দেয় যা চুন জল দুধে পরিণত হয়। চুন আর জল দুধের মতো দেখতে হয় এবং একটা গ্যাস বেরায়। ঠিক আছে, সেটাকে কি কি মেশানো হয়? AlCl3 নাকি এটা AgNO3 করো। ঠিক আছে, AlCl3 নয়, AgNO3। ঠিক আছে, নাকি MgCl2 নাকি NaCl নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ঠিক আছে, সরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি, তো HCl। তো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো চক পাউডার
চকের রাসায়নিক সংকেত কি? CaCO3, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা কি বলি? চক। এটার সাথে যখন HCl বিক্রিয়া করে তখন একটা চুন জল, যেটা দুধের মতো দেখতে, সেটাকে আমরা পাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে উত্তর হচ্ছে তোমার HCl। এরপর দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর একটা হচ্ছে AgNO3। দেখো সোডিয়াম ক্লোরাইড সম্বন্ধে তোমরা আশা করি সকলেই জানো। তো AgNO3 এটাকে বলা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট, ঠিক আছে। এটার ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, তার জন্য লেখানো। ঠিক আছে, ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। আরেকটা কোথায় ব্যবহার করা হয় জানো? দেখবে আমরা ইলেকশনে যখন অংশগ্রহণ করি, দেখবে সেখানে ভোট দেওয়ার পর আঙ্গুলের উপর, নখের উপর একটা কালি দিয়ে দাগ দেওয়া হয়। তো যে দাগটা দেওয়া হয় তাকে বলা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, AgNO3। ওইটা দিলে কি বলো না, দাগটা উঠে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহার। আর MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা কি জিনিস তোমরা সেটা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আশা করি সকলেই পারবে। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন বিধান কবে প্রবর্তিত হয়? মানে ভারতরত্ন পুরস্কারটি কবে স্থাপিত হয়? 1950, 52, 54 নাকি 55? দেখো ভারতরত্ন, ভারতরত্ন পুরস্কারটি মানে স্থাপিত হয় তোমার 1954 সালে, 1954। ঠিক আছে, 1954 সালে। ভারতরত্ন হচ্ছে তোমার আমাদের দেশের সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা নাগরিকের পুরস্কার হচ্ছে কি ভারতরত্ন। ভারতরত্ন যে পুরস্কারটি ঠিক এরকম দেখতে, বট পাতা বা তোমরা বলতে পারো অশ্বত্থ পাতা মতো দেখতে। আচ্ছা, কোন ধাতু দিয়ে তৈরি? ব্রোঞ্জ। ব্রোঞ্জ দ্বারা, ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হচ্ছে কি ভারতরত্ন পুরস্কারটি। এরপর দেখো কিরকম দেখতে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সামনের দিকটা, এটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, তো ফ্রন্টে কি লেখা থাকে? ভারতরত্ন লেখা থাকে হিন্দিতে। ঠিক আছে, এবং মাঝে কি থাকে? একটা অশোক চক্র, অশোক চক্র। আর ব্যাক সাইডে কি থাকে? একটা অশোক স্তম্ভের ছবি থাকে, আর নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। এই যে সত্যমেব জয়তে, এখান থেকে একটা পয়েন্ট তোমাদেরকে বলি, যদিও এই প্রশ্নের সাথে ওই পয়েন্টটা রিলেট করে না, তবু নোট করে রেখো। এই যে সত্যমেব জয়তে, এই এই যে উক্তিটা, যেটা ভারতের জাতীয় উক্তি, সেটা হচ্ছে কি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। উপনিষদ, ঠিক আছে, কোথার থেকে? মুন্ডক উপনিষদ। এবং সত্যমেব জয়তে কথাটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় প্রথম ব্যবহার করেছিল কে? মদন মোহন মালব্য। ঠিক আছে, এরপর দেখো ভারতরত্ন 1954 সালে এটাকে দেওয়া শুরু হয়। ঠিক আছে, ভারতরত্নের প্রথম প্রাপক 1954 সালে কে কে? এক হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার সাথে কে পেয়েছিল? সি রাজগোপালাচারী। আরেকটা হচ্ছে কে? আর পেয়েছিল CV রমন। ঠিক আছে, 1954 সালে এই তিনজন ভারতরত্ন পুরস্কারটি পান।
এবং 1955 সালে কে পেয়েছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হিসাবে প্রথম প্রাপক। ঠিক আছে, কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপর দেখো, ভারতরত্নের একটা আলাদা করে ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দেবো, এবং 2025-এ কারা পাচ্ছে সেটা নিয়েও থাকবে সেই ক্লাসে। দেখো 2025 26শে জানুয়ারি, ঠিক আছে, পদ্ম পুরস্কার অ্যানাউন্স করেছে। তো পদ্ম পুরস্কারের মধ্যে 3টা পুরস্কার গুরুত্বপূর্ণ, 4টা পদ্ম পুরস্কার: ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারতরত্নের নামগুলো এখনো অ্যানাউন্স করেনি, তো যে নামগুলো অ্যানাউন্স করেছে সেইগুলো দেখে নাও। একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, একটা হচ্ছে পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। এই 3টা পুরস্কার খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পদ্মবিভূষণ 2025 সালে 7 জনকে দেওয়া হয়েছে। 7টা নাম মনে রাখার দরকার নেই, তার মধ্যে 3 জন হচ্ছে মৃত্যুর পর পেয়েছে। ঠিক আছে, 3 জন মৃত্যুর পর। পদ্মভূষণ এই পুরস্কারটি দেওয়া হয়েছে 19 জনকে, তার মধ্যে একটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে PR শ্রীজেশ, হকি প্লেয়ার, ইন্ডিয়ান হকি প্লেয়ার। আর একটা হচ্ছে পদ্মশ্রী, পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে, তার মধ্যে কে রয়েছে? আমাদের সবাইকার প্রিয় অরিজিৎ সিং, ক্যোंकि तुम ही हो, ঠিক আছে, সেই অরিজিৎ সিং পদ্মশ্রী। তাহলে 113 জন পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন 19 জন, পদ্মবিভূষণ 7 জন। ঠিক আছে, নেক্সট, ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ কত সালে গঠিত হয়? 1961, 1962, 1963 নাকি 1965? দেখো, আমাদের যে ইসরো, সেটা গঠন হওয়ার আগে তার নাম ছিল ইনকোস্পার। ঠিক আছে, ইনকোস্পার, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ঠিক আছে, তো এই যে সংগঠনটি ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এটা প্রথম গঠিত হয় কবে জানো? সেটা হচ্ছে 1962 সালে, 1962-তে। কবে গঠিত হয়? 1962-তে। এবং প্রথম হেড বা প্রথম অধ্যক্ষ কে ছিল? ডক্টর বিক্রম সারাভাই, ডক্টর বিক্রম সারাভাই। পরবর্তী ক্ষেত্রে এই সংস্থারই নাম পরিবর্তন হয় 15ই আগস্ট 1969-এ। ঠিক আছে, তখন এটার নাম হয় ইসরো। ঠিক আছে, কি নাম রাখা হয়? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এই ইসরোর হেডকোয়ার্টার কোথায় করা হয়? বেঙ্গালুরু। ঠিক আছে, আচ্ছা, প্রথম ইসরোর প্রথম হেড বা প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তার নাম হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই। তার জন্য ডক্টর বিক্রম সারাভাইকে কি বলা হয়? ভারতীয় স্পেস সায়েন্সের ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সায়েন্স। ঠিক আছে, ভারতীয় অন্তরিক্ষ বিজ্ঞানের জনক বলা হয় ডক্টর বিক্রম সারাভাইকে। আচ্ছা, আমাদের যে প্রথম উপগ্রহ, ফার্স্ট উপগ্রহ, সেটা লঞ্চ হয়েছিল কবে? সেটা হচ্ছে 19 এপ্রিল 1975-এ। তার নাম কি? তার নাম হচ্ছে আর্যভট্ট। এই প্রশ্নটাও এই শিফটে এসেছিল, কিন্তু যেহেতু এখানে আমি সেটা আলোচনা করে দিলাম, তার জন্য সেটা আলাদা করে আর করাচ্ছি না। ঠিক আছে, আর্যভট্ট। এগুলো সব কিন্তু 30শে ডিসেম্বর 2021-এর এনটিপিসির প্রশ্ন। ঠিক আছে, একদম খুব গুরুত্বপূর্ণ।
এরপর দেখো এই যে ইসরো, এই ইসরোর বর্তমানে হেড কে রয়েছে? বর্তমানে তোমরা জানো আগে ছিল এস সোমনাথ, কিন্তু বর্তমানে তিনি চেঞ্জ হয়ে কে হয়েছেন? ডক্টর ভি নারায়ণ। ডক্টর ভি নারায়ণ, ঠিক আছে, তিনি বর্তমানে ইসরোর চেয়ারপারসন রয়েছে। তো দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে বলেছি, প্রত্যেকটাই আশা করি নোট করেছো, কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। দেখো এখন আর প্রশ্ন আসে না যে ইসরোর সম্পূর্ণ নাম কি, এখানে প্রশ্নটা এসছে ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, ইনকোসপার, ঠিক আছে। তো এই জিনিসগুলো না জানলে উত্তর করতে পারবে না। নেক্সট, 1931 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? নেলি সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি বল্লভভাই প্যাটেল? কখন? 1931 সালে, ঠিক আছে। দেখো 1931 সালে সভাপতিত্ব করেছিলেন বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। এরপর দেখো নীলি সেনগুপ্ত, তিনি 1933 সালে সভাপতিত্ব করেছেন। সুভাষচন্দ্র বোস 1938 এবং 1939 দুবার সভাপতিত্ব করেছেন। এটা হচ্ছে ত্রিপুরী, ঠিক আছে, মধ্যপ্রদেশের ত্রিপুরীতে, এবং এখানে তিনি কংগ্রেসকে ছেড়ে দেন এবং তারপর কি করেন? ফরওয়ার্ড ব্লক স্থাপিত করেন, ঠিক আছে। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে তোমার 1939 সালে আইএনসির সভাপতিত্ব করেছেন। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা স্থাপিত হয় কবে? 1885 সালে। কে করেছে? এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রথম যে বৈঠক সেটা কোথায় হয়েছিল? বোম্বেতে, ঠিক আছে। এখানে প্রেসিডেন্ট হিসাবে কে কাজ করেছে? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা হচ্ছে প্রথম বৈঠক। মনে রাখবে এই প্রথম বৈঠকে 77 জন সদস্য পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয়, একটা প্রশ্ন আমি দেখেছিলাম ডাব্লিউবিপিতে, প্রথম মুসলিম সভাপতি কে ছিল? মুসলিম প্রেসিডেন্ট। যদি বলা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল, তার নাম হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে। কত সালে? 1887, 1887 সালে। আচ্ছা বৈঠকটা কোথায় হয়েছিল? মাদ্রাস, ঠিক আছে। যদি বলা হয় প্রথম অভারতীয়, মানে ভারতীয় নয়, ফরেনার কে, তার নাম হচ্ছে জর্জ ইউলে। জর্জ ইউলে, ঠিক আছে। কত সালে? 1888 সালে সভাপতিত্ব করেন। কোথায়? এলাহাবাদ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরিষেবা খাত বা যেটাকে আমরা বলে থাকি সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, ঠিক আছে, একটি অর্থনীতির ড্যাশ অংশ, সেকেন্ডারি, টার্সিয়ারি, পাবলিক সেক্টর নাকি প্রাইমারি সেক্টর? দেখো আমাদের দেশের যে অর্থনীতি সেটাকে তোমরা টোটাল 5 ভাগে ভাগ করতে পারো। 5টা ভাগ কি কি? একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি, তারপর রয়েছে তোমার সেকেন্ডারি, তারপর রয়েছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি, তারপর রয়েছে তোমার কোয়াটারনারি, কোয়াটারনারি,
কোয়াটারনারি আর একটা হচ্ছে কোয়ানারি। এই টোটাল 5টা ভাগে ভাগ করা যায় আমাদের দেশের যে অর্থনীতির মধ্যে কে কতটা হেল্প করছে সেটা। দেখো প্রাইমারি সেক্টরের মধ্যে কারা পড়ছে জানো? যারা চাষবাস করছে মানে কৃষিকাজ, যারা কোনো ফসল উৎপাদন করছে, যারা উৎপাদন করে, মেন কথা হচ্ছে যারা উৎপাদন করে তাদেরকে বলা হচ্ছে কি প্রাইমারি সেক্টর, যেমন কৃষকরা তারা উৎপাদন করছে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি পড়ে? এখানে পড়ে তোমার ইন্ডাস্ট্রি, যারা এই কাঁচামালটাকে নিয়ে পড়ে, উৎপাদিত যে কাঁচামালটা রয়েছে সেটাকে নিয়ে পড়ে আরো ভালোভাবে একটা ব্যবসা করে, তাকে বলা হচ্ছে সেকেন্ডারি। একটা হচ্ছে টার্সিয়ারি, এখানে বলছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কোনগুলো? যারা সার্ভিস দিচ্ছে, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে একটা সার্ভিস। স্কুল, তারপর হচ্ছে হেলথ, এগুলো সব কিন্তু একটা সার্ভিস সেক্টর। আচ্ছা, কোয়াটারনারি, কোয়াটারনারি এটা হচ্ছে তোমার অনুসন্ধান যেখানে হয়, রিসার্চ। রিসার্চ কোথায় হয়? সায়েন্টিস্টরা যেখানে রিসার্চ করছে তাকে বলা হচ্ছে তোমার কোয়াটারনারি। আর কোয়ানারি হচ্ছে যারা পলিসি তৈরি করে, মানে হচ্ছে তোমার পলিটিশিয়ান। যেমন নরেন্দ্র মোদী, তিনি কোয়ানারি ইকোনমির মধ্যে পড়েন, কারণ কি তারা পলিসি তৈরি করে। ঠিক আছে, এরপর দেখো এই যে কৃষিকাজ, তারা কি করে বললাম? উৎপাদন করে। তো প্রাইমারি সেক্টরের মধ্যে যারা পড়ছে তাদেরকে বলা হয় রেড কলার জব। রেড কলার জব। আর সেকেন্ডারির মধ্যে যারা পড়ছে তাদেরকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কিলড আর একটা হচ্ছে নন স্কিলড। যেমন ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে স্কিলড, ঠিক আছে, তো এদেরকে বলা হচ্ছে হোয়াইট কলার জব। আর যারা নন স্কিলড, যারা লেবার, তাদেরকে বলা হচ্ছে ব্লু। ঠিক আছে। আচ্ছা, কোয়াটারনারিতে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে তোমার হোয়াইট কলার। আর যারা পলিসি তৈরি করে তাদেরকে বলা হচ্ছে গোল্ড কলার। এটা মনে রাখবে কিন্তু, গোল্ড কলার কাদেরকে বলে, হোয়াইট কলার কাদেরকে বলে। ঠিক আছে, তাহলে কি বলছে? পরিষেবা খাত কিসের অংশ? টার্সিয়ারি সেক্টর। দেখো টার্সিয়ারি সেক্টরের অংশ হচ্ছে তোমার পরিষেবা খাত। নেক্সট, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড, দ্য ইংলিশ টিচার, নাকি মালগুড়ি ডেজ? দেখো এইখানে যে 4টা উপন্যাসের কথা লেখা রয়েছে এগুলো সবগুলো কিন্তু আর কে নারায়ণের লেখা। ঠিক আছে, তার মধ্যে তার লেখা প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সেই উপন্যাসটি যে কভার পেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। নেক্সট, রাজ্যসভায় কতজন সদস্য আছে? 230 জন, 240, 250, নাকি 225? রাজ্যসভা, তোমরা জানো আমাদের যে সংসদ রয়েছে পার্লামেন্ট, আর্টিকেল নাম্বার 79-এ পার্লামেন্টকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই পার্লামেন্টের 2টা সদন, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, তো এই যে রাজ্যসভা, এই রাজ্যসভার ম্যাক্সিমাম সিট সংখ্যা কত হতে পারে জানো? সেটা হচ্ছে 250। ঠিক আছে, বর্তমানে সব থেকে বেশি রাজ্যসভার সিট কোথায় রয়েছে? সেটা হচ্ছে ইউপিতে, 31-এ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখি, যে রাজ্যসভার জন্য কোন রাজ্য কতগুলো সিট পাবে এটা কোথায় লেখা রয়েছে জানো আমাদের সংবিধানের? সেটা হচ্ছে 4 নাম্বার যে তপশিল বা 4 নাম্বার যে শিডিউল রয়েছে সেখানে লেখা রয়েছে যে কোন রাজ্য কতগুলো করে সিট পাবে। ঠিক আছে, এরপর দেখো রাজ্যসভা, লোকসভা এবং সংসদ, এই 3টা আর্টিকেল মনে রাখার জন্য তোমাদেরকে একটা ট্রিক দিয়েছিলাম, সেটা হচ্ছে কি সরল। বলেছিলাম যে এগুলো মনে রাখা সরল। সরল হচ্ছে 79, রাজ্যসভা হচ্ছে 80 এবং লোকসভা হচ্ছে 81।
তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? রাজ্যসভা। মনে রাখবে আর্টিকেল 80-তে বলা হয়েছে যে ভারতের পার্লামেন্টের একটা হাউস বা একটা সদন হচ্ছে রাজ্যসভা, যাকে বলা হয় উচ্চ সদন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবে আর্টিকেল 80-এ কি বলা হয়েছে জানো? 80-1-এ বলা হয়েছে যে প্রেসিডেন্ট 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। ঠিক আছে। রাজ্যসভার মেম্বারদের কার্যকাল কতদিন? 6 বছর। আচ্ছা, লোকসভার টোটাল সিট সংখ্যা কত? 545। ঠিক আছে। লোকসভার কার্যকাল কত? 5 বছর। দেখো, এই আর্টিকেল গুলো মনে রাখতে বলছি কেন? মনে রাখবে জয়েন্ট সিটিং তোমরা শুনেছো আশা করি, যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং, এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 108-এ। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে আর্টিকেল নাম্বার 80 এবং 81, মানে রাজ্যসভা এবং লোকসভার কোনো একটা বিলকে নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় তখন আর্টিকেল নাম্বার 52 কি করবে? প্রেসিডেন্ট কি করবে? যৌথ বৈঠক ডাকবে। কে ডাকবে? প্রেসিডেন্ট। কিন্তু সেখানে সভাপতিত্ব কে করবে জানো? সভাপতিত্ব সেটা করবে লোকসভার স্পিকার। আর্টিকেল নাম্বার 93। তাহলে কি বলছি? যৌথ অধিবেশনে আর্টিকেল নাম্বার 80 এবং 81 কি করে? পার্টিসিপেট করে। জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশনটা ডাকে কে? প্রেসিডেন্ট, আর্টিকেল 52, এবং সেখানে সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার, আর্টিকেল নাম্বার 93। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছে? ঠিক আছে, নেক্সট। এবং এটা সম্ভবত আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গদর পার্টি সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, হরদয়াল, নাকি দাদাভাই নরোজি? দেখো, গদর পার্টি হচ্ছে একটা বিদেশে তৈরি হওয়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা পার্টি আর কি। ঠিক আছে। তো এটাকে প্রতিষ্ঠা করেছিল কে? লালা হরদয়াল। ঠিক আছে, কে করেছিল? লালা হরদয়াল। দেখো, গদর পার্টি পরীক্ষা, এমন কোন পরীক্ষা নেই যেখানে গদর পার্টি থেকে প্রশ্ন আসে না। 1913 সালে লালা হরদয়াল তার সাথে সোহান সিং ভাকনা কে সোহান সিং ভাকনা এই দুজন মিলে কি করেছিল? গদর পার্টি স্থাপনা করে। আচ্ছা, যদি বলা হয় কোথায় করেছিল? স্যান ফ্রান্সিসকো। ঠিক আছে, স্যান ফ্রান্সিসকোতে তিনি এটাকে স্থাপিত করেছিলেন। এরকম আরো কয়েকটা সংস্থা রয়েছে, বিদেশি সংস্থা, মানে আমাদের দেশের নয়, বিদেশে তৈরি হয়েছে কিন্তু ভারতীয়রা করেছে। যেমন একটা হচ্ছে তোমার অভিনব ভারত। এই যে অভিনব ভারত, এই সংস্থাটি তোমার গঠন হয়েছিল কবে জানো? 1906 সালে। কোথায়? লন্ডনে। কে করেছিল? বি ডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। আরেকটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এটা হয়েছিল তোমার বার্লিনে, জার্মানি। ঠিক আছে, স্থাপিত হয় কত সালে হয়েছিল? 1914 সালে। কে করেছিল? লালা হরদয়াল, লালা হরদয়াল অ্যান্ড তার সাথে কে ছিল? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঠিক আছে। তো দেখো, আজকে তোমাদের সাথে আরআরবি এনটিপিসি, ঠিক আছে, 30শে ডিসেম্বর 2021-এর যে প্রশ্নপত্র
সেটা আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন আমরা আরও একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাসে। ঠিক আছে, চলো টাটা।